বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শাকের করাত, আসামের জনসভা থেকেও সিএএ কার্যকর করা নিয়ে নীরব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কবে কার্যকর হবে সংশোধিত নাগরিকত্ব আইন, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হস্তক্ষেপ করতে রাজি হল না সুপ্রিম কোর্ট, খারিজ হল আবেদন। ছেলেকে বুঝান, গোটা দেশ কৃতজ্ঞ থাকবে আপনার কাছে, মোদির মাকে চিঠি কৃষকের। বিশ্বের অন্যতম সেরা স্বাস্থ্যনগরী মদিনা, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যারা চাইছেন তাড়াতাড়ি যান, ট্রেন ছেড়ে দেবে, দলবদলুদের কটাক্ষ মমতার। সিকিমে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা, ভারতীয় সেনার সংঘর্ষে জখম 20 চীনা সেনা। এবং সর্বশেষ জানিয়ে দেব, নেতাজিকে নিয়ে রাজনীতি করবই, বাপের হিম্মত থাকলে আটকাক। ফের বিতর্কিত মন্তব্য পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। শাকের করাত, আসামের জনসভা থেকে কার্যকর করা নিয়ে নীরব অমিত শাহ। কবে কার্যকর হবে সংশোধিত নাগরিকত্ব আইন, এখনও উত্তর মিলল না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছ থেকে। রবিবার আসামের নির্বাচনী জনসভা থেকেও এই ইস্যুতে এক প্রকার নীরবই থাকলেন তিনি। 19 লোকসভার পর সংসদে নিজেদের সংখ্যাগরিষ্ঠতার বলে বেশ গোটা করেই ক্যাব বিল পাশ করিয়ে নেয় বিজেপি, কিন্তু তারপর প্রায় 13 মাস কেটে গেলেও এই আইন কার্যকর হয়নি। আসলে এবারে আসামের নির্বাচনের অন্যতম বড় ইস্যু হতে চলেছে এই সিএএ। এনআরসির ফলে আসামের হিন্দু বাঙালিদের একটা বড় অংশ নাগরিকত্ব হারিয়েছেন। বিজেপির প্রতিশ্রুতি ছিল সংশোধিত নাগরিকত্ব আইনের মাধ্যমে এদের নাগরিকত্ব প্রদান করা হবে, কিন্তু পাশ হওয়ার পর থেকেই এই আইনের বিরোধিতায় সরব হয়েছেন আসামের ভূমিপুত্ররা। রবিবার অমিত শাহ যখন বক্তব্য রাখছেন, তখনও অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন অর্থাৎ আসু রাজ্য জুড়ে এই আইনের বিরোধিতা করেছে। নাগরিকত্ব আইনের প্রতিলিপিও পুড়িয়েছে তারা। সম্ভবত এই বিক্ষোভের জেরেই সিএএ ইস্যুতে নীরব থেকে গেলেন অমিত শাহ। শনিবারই আসামে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও নাগরিকত্ব আইন নিয়ে মুখ খুলেননি। বিজেপির ক্ষেত্রে মুশকিল হলো, এই মুহূর্তে সিএএ কার্যকর হলে আসামের ভূমিপুত্রদের একটা বড় অংশের ভোট তাদের হাতছাড়া হতে পারে। আবার একই সময়ে বাংলা এবং আসামের নির্বাচন। সিএএ বাংলার নির্বাচনেও গুরুত্বপূর্ণ ইস্যু। বাংলার প্রায় 30টি আসনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো মতুয়া ভোট। 2019 লোকসভা নির্বাচনে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করানোর প্রতিশ্রুতি দিয়েই মতুয়াদের সমর্থন পেয়েছিল গেরুয়া শিবির, কিন্তু গত 13 মাসে এই আইন কার্যকর না হওয়ায় মতুয়াদের মধ্যেও চাপা অসন্তোষ সৃষ্টি হয়েছে। আইন কার্যকর করার দাবিতে একাধিকবার সরব হয়েছেন খুদ বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও। যা পরিস্থিতি, তাতে এই মুহূর্তে বিতর্কিত এই আইনটি কার্যকর করলে আসামে ক্ষতির মুখে পড়তে হবে গেরুয়া শিবিরকে। আবার না কার্যকর করালে বাংলায় চাপে পড়বে বিজেপি। অপরদিকে ছেলেকে বুঝান, গোটা দেশ কৃতজ্ঞ থাকবে আপনার কাছে, মোদির মাকে চিঠি কৃষকের। দফায় দফায় বৈঠক করেও সমাধান সূত্র মেলেনি। বিতর্কিত 3টি কৃষি আইন প্রত্যাহার করতে সম্মত হয়নি কেন্দ্র। তা নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীকেই আবেগতাড়িত চিঠি লিখলেন এক কৃষক। তার মতে, কৃষকদের কথা না শুনলেও মায়ের আদেশ নিশ্চয়ই ফেলতে পারবেন না মোদী, তাই হীরাবেনকেই এই গুরুদায়িত্ব নিতে হবে। পাঞ্জাবের ফিরোজপুর জেলার বাসিন্দা হরপ্রীত সিংহ 100 চুই হীরাবেনের উদ্দেশ্যে এই চিঠি লেখেন। কি কঠিন পরিস্থিতিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তা চিঠিতে তুলে ধরেছেন ওই কৃষক। চিঠিতে হরপ্রীত লেখেন, অত্যন্ত ভারাক্রান্ত মনে এই চিঠি লিখছি। আপনি নিশ্চয়ই জানেন যে 3টি কালো আইনের বিরুদ্ধে আন্দোলন করেছেন দেশের অন্নদাতারা। ঠান্ডার কামড়ে দেশের রাজধানীর উপকণ্ঠে শুয়ে থাকতে বাধ্য হচ্ছেন। 90-95 বছরের বৃদ্ধরা যেমন এই আন্দোলনে সামিল হয়েছেন, তেমনি শিশু এবং মহিলারাও রয়েছেন। প্রচণ্ড ঠান্ডায় সকলে অসুস্থ হয়ে পড়ছেন, এমনকি শহীদ হচ্ছেন অনেকে, যা যথেষ্ট উদ্বেগজনক। আম্বানি আদানিদের মতো শিল্পপতিদের পকেট ভারী করতেই কেন্দ্র ওই 3টি আইন পাশ করিয়েছে বলেও অভিযোগ করেন হরপ্রীত। চিঠিতে তিনি লিখছেন, আম্বানি আদানি এবং শিল্পপতিদের স্বার্থসিদ্ধি করতেই ওই 3টি আইন আনা হয়েছে। তার বিরুদ্ধে চালিয়ে যাচ্ছি আমরা। অনেক আশা নিয়ে আপনাকে চিঠি লিখছি। আপনার ছেলে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, চাইলে নিজের পাশ করা আইন প্রত্যাহার করতে পারেন উনি। আমার মনে হয় মায়ের আদেশ অমান্য করতে পারবেন না তিনি।
মাই পারেন ছেলের মতি ফেরাতে, সেটা হলে গোটা দেশ আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতা প্রায় 2 মাস ধরে দিল্লির সীমানায় অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কৃষকরা। এখনো পর্যন্ত কেন্দ্রের সঙ্গে 10 দফা বৈঠক হয়েছে তাদের, কিন্তু সম্পূর্ণভাবে কৃষি আইন প্রত্যাহার করতে রাজি হয়নি কেন্দ্র। আবার 1.5 বছরের জন্য আইন স্থগিত রাখার যে প্রস্তাব কেন্দ্র দিয়েছে তা মানতে রাজি হননি আন্দোলনকারী কৃষকরাও। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যে এখনো পর্যন্ত 70-এর বেশি কৃষকের প্রাণ হারিয়েছে। এদের মধ্যে কেউ কেউ আবার আত্মহত্যাও করেছেন। হরপ্রীত নিজেও এই আন্দোলনের অংশ। সম্প্রতি সিমলায় গ্রেফতার করা হয় তাকে। অভিযোগ উঠে বিনা অনুমতিতে সেখানে আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। জামিনে বেরিয়ে এসেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন হরপ্রীত। অপরদিকে বিশ্বের অন্যতম সেরা স্বাস্থ্যনগরী মদিনা জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের অন্যতম স্বাস্থ্যনগরী হিসেবে রাষ্ট্রসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু স্বীকৃতি দিল সৌদি আরবের পবিত্র নগরী মদিনাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিনিধি দল মদিনা শহর ঘুরে দেখার পর বিশ্বের মাপকাঠিতে স্বাস্থ্যনগরী হিসাবে স্বীকৃতি দিয়েছে। 20 লক্ষ মানুষের বসতি সম্পন্ন মদিনা নগরী হল প্রথম শহর যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যনগরী হিসেবে শিরোপা দিয়েছে। 22টিরও বেশি সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সমীক্ষার কাজে সহায়তা করেছে। এসব সংস্থাকে প্রযুক্তিগত সহায়তা করেছে স্থানীয় তাইবাহ বিশ্ববিদ্যালয়। এই 22টি সংস্থায় 100 জন সদস্যদের নিয়ে গঠিত কমিটির চেয়ারম্যান হন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর আব্দুল আজি আশারানি। মদিনা অঞ্চলের বিভিন্ন প্রকল্প এবং মানবতার শহর কর্মসূচি স্বাস্থ্যনগরী হিসাবে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে সহায়ক হয়ে উঠেছে। উল্লেখ্য, প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে বহু ধর্মপ্রাণ মুসলিম উমরাহ ও হজ পালন করতে এই পবিত্র নগরীতে যান। অপরদিকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হস্তক্ষেপ করতে রাজি হল না সুপ্রিম কোর্ট। রাজ্যে অবাধ ও স্বচ্ছ নির্বাচন করাতে এবং বিরোধী দলের নেতাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। রাজ্য সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দিতে আর্জি জানানো হয়েছিল, কিন্তু পত্রপাঠ তা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে তৃণমূল এবং বিজেপির সংঘাত চরম আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে গত ডিসেম্বর মাসে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলাটি দায়ের করেন আইনজীবী পুনিত কৌর ধান্দা। তাতে তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন তিনি। ওই আইনজীবী অভিযোগ করেন, তৃণমূল ক্ষমতায় আসার পর রাজ্যের আইন শৃঙ্খলা একেবারেই ভেঙে পড়েছে। পদে পদে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, পুলিশ কার্যত দলদাসে পরিণত হয়েছে। এই বিশৃঙ্খলায় তারাও সক্রিয়ভাবে যুক্ত। বিরোধী দলের নেতারা ধারাবাহিকভাবে খুন হচ্ছেন, আর তাতে কিছু লোকের স্বার্থ রক্ষা হচ্ছে। শুধু তাই নয়, রাজ্যে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয় না, তার বদলে ভুয়ো ভোটারদের নামানো হয় বলেও অভিযোগ করেন ওই আইনজীবী। ভুয়ো ভোটার দিয়ে নির্বাচন কমিশনকে সবিস্তার রিপোর্ট দিতে বলা হোক বলেও দাবি করেন তিনি। কিন্তু আজ ওই মামলা পত্রপাঠ খারিজ করে দেয় বিচারপতি অশোক ভূষণ, হেমন্ত গুপ্ত এবং সুভাষ রেড্ডির ডিভিশন বেঞ্চ। আদালতের দরজায় কড়া না নেড়ে ওই আইনজীবীকে অন্য উপায় দেখতে বলা হয়। অপরদিকে সিকিম সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা, ভারতীয় সেনার সংঘর্ষে জখম 20 চীনা সেনা। গত বছর পূর্ব লাদাখের গালওয়ানের সংঘর্ষের পর চলতি বছরেও সিকিমের নাকুলা সীমান্তে বড়সড় সংঘর্ষে জড়ালো ভারত এবং চীন সেনা। সূত্রের খবর, গত সপ্তাহের ঘটনা। সীমান্ত পেরিয়ে ভারতের এলাকায় ঢোকার চেষ্টা করেছিল গণফৌজ। সেই হানা প্রতিহত করেছেন সেনাবাহিনীর জওয়ানরা। ঘটনায় 2 পক্ষের সেনারাই জখম হন। সূত্রের দাবি, অন্তত 20 জন চীনা সেনা গুরুতর আহত হয়েছেন ওই ঘটনায়। আঘাত পেয়েছেন 4 ভারতীয় সেনা। তবে আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও চীনা অনুপ্রবেশ রুখে দেওয়া গেছে বলেই জানিয়েছেন সেনাবাহিনীর এক আধিকারিক। গোটা ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে সিকিমে, তবে এলাকায় আপাতত স্থিতাবস্থা বজায় রাখা সম্ভব হয়েছে জানিয়েছে সেনা সূত্র। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনা কমাতে রবিবারই ভারত ও চীনের মধ্যে সামরিক স্তরে বৈঠক হয়েছিল। পূর্ব লাদাখের চুশুলঘাটির কাছে মলডোতে প্রায় 15 ঘন্টা ধরে আলোচনা চলেছিল। তারপরেই সামনে এলো এই ঘটনা। অপরদিকে যারা চাইছেন তাড়াতাড়ি যান, ট্রেন ছেড়ে দেবে, দলবদলুদের কটাক্ষ মমতার। বিধানসভার কয়েক সপ্তাহ বাকি থাকতেই আপাতত দলবদল পরিস্থিতিতে বেশ চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী সহ একাধিক বিধায়ক চলে গিয়েছেন বিজেপিতে।
এদিকে তৃণমূল কংগ্রেসের হাওড়া নেতৃত্ব প্রায় খালি, কারণ রাজীব বন্দ্যোপাধ্যায় এবং লক্ষ্মীরতন শুক্লা মন্ত্রিত্ব ছেড়েছেন। অন্যদিকে বালির বিধায়ক ডালমিয়াকেও বহিষ্কার করেছে দল। এই পরিস্থিতিতে দলবদল নিয়ে তৃণমূল কংগ্রেসকে মুরহু কটাক্ষ সহ্য করতে হচ্ছে। তবে বিজেপিকে পাল্টা আক্রমণ করতে ছাড়েননি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জনসভা থেকে দলবদলুদের একহাত নিয়ে তিনি মন্তব্য করেন, যারা যারা চাইছেন তাড়াতাড়ি চলে যান, কারণ ট্রেন ছেড়ে দেবে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ফের বলেন, বিজেপি একটা ওয়াশিং মেশিন, চোরেরা বিজেপিতে গিয়ে কালো টাকাকে সাদা করছেন। কালো টাকা সাদা করার জন্যই শুধুমাত্র তারা বিজেপিতে যাচ্ছে বলে দাবি করেন তিনি। এই প্রেক্ষিতেই মমতার কটাক্ষ, যারা যারা লাইন দিয়ে আছেন তারা ওদের পায়ে গিয়ে পড়ুন, যারা যেতে চাইছেন তাড়াতাড়ি যান, কারণ ট্রেন ছেড়ে দেবে। এই মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বুঝিয়ে দিতে চাইলেন যে দলবদল পরিস্থিতি নিয়ে তৃণমূল কংগ্রেস একেবারেই চিন্তিত নয়। একই প্রসঙ্গে এদিনের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ গাছ থেকে পড়েই নেতা হয়ে যায় না, নেতা তৈরি হয় কাজের মাধ্যমে। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই দলের একাধিক সাংসদ এবং নেতা একই সুরে মন্তব্য করেছেন, যারা যারা দল ছেড়ে দিচ্ছেন বা পদ ছেড়ে দিচ্ছেন তাদের জন্য তৃণমূল কংগ্রেসে কোনো প্রভাব পড়বে না বলেই দাবি করা হচ্ছে দলের তরফে। এদিন জনসভায় বক্তব্য বলে আবারও একই দাবি করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। এদিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাণ্ড নিয়েও এদিন মুখ খুলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, তাকে তো অপমান করা হয়েছেই, অপমান করা হয়েছে বাংলা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকেও। এই প্রেক্ষিতে তিনি দাবি করেন, বাংলা হ্যাংলা নয়, বাংলার মানুষ সংস্কৃতি ভালোবাসে। অপরদিকে নেতাজিকে নিয়ে রাজনীতি করবই, বাপের হিম্মত থাকলে আটকাক, ফের বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের। দুর্গুড়ায় বিধানসভা নির্বাচন, তার আগে যেন বড়ই প্রাসঙ্গিক নেতাজি সুভাষচন্দ্র বসু। ভোটের আগে তার 125তম জন্মজয়ন্তী পালন নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রতিযোগিতা চলে। নেতাজিকে নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে শাসক বিরোধী দুপক্ষের মধ্যে চলছে কাদা ছুড়াছুড়ি, যদিও তা অস্বীকার করেছে উভয় পক্ষই। কিন্তু দড়ি টানাটানির মাঝে বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নেতাজিকে নিয়ে রাজনীতি করা হবেই বলে সাফ জানিয়ে দিলেন তিনি। রবিবার নদিয়া উত্তরের বিজেপি শিক্ষা সেলের সংগঠনের পক্ষ থেকে দুবুলিয়া থানার হাঁসডাঙ্গা এলাকায় একটি কার্যবাহী বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, নেতাজি রাজনৈতিক নেতা ছিলেন, তাকে নিয়ে রাজনীতি করবই। কারোর বাপের হিম্মত আছে তো আটকাক। নেতাজি আবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক নেতাকর্মীরা যে ভোট বাক্স আরও মজবুত করার চেষ্টা করছে, সে অভিযোগ নতুন নয়। তারই মাঝে বিজেপি রাজ্য সভাপতির মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর চর্চা। তার মন্তব্যের সমালোচনাও করেছেন অনেকেই।